আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলাম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি আসলে এটা দিন দিনই বাড়ছে, তো এই যুদ্ধ পরিস্থিতির জন্য কিন্তু গোটা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি? ধন্যবাদ আপনাকে। দেখুন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি আপনি যেটি বলছিলেন, এটা পুরোপুরি দেশে, আমি বলবো যে পুরো পৃথিবীব্যাপী কিন্তু এটার যে একটা ইম্প্যাক্ট শুরু হয়ে গেছে। আপনি যদি এই যুদ্ধের যে ইরানের সঙ্গে যুদ্ধ করছে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল, আপনি যদি দেখেন আমেরিকার মতো এরকম বৃহৎ অর্থনীতি দেশের কথা যদি আমরা চিন্তা করি, সেখানেও কিন্তু তেলের মূল্য অনেক বেড়ে গেছে। ইভেন আপনি চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশ, যারা চীন কিন্তু পুরোটাই। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি আমাকে অ্যাড্রেস করেই হচ্ছে বলেন। হ্যাঁ, আপনি যদি দেখুন যে বৃহৎ অর্থনীতি দেশ যেমন চীন কিন্তু পুরোটাই জ্বালানি আমদানি নির্ভর একটি দেশ। চীনেও কিন্তু খুব একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এবং আমাদের মতো বাংলাদেশ শুধু না, আপনি যদি দেখেন যে ইতিমধ্যে কিন্তু 2-3টা দেশ যেখানে জ্বালানির জন্য একটা জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। আমি বলছি যে জ্বালানির সংকটটা সারা পৃথিবীতে কিন্তু অর্থনৈতিক সংকটের রূপান্তরিত হয়েছে। এবং আপনি যদি দেখুন যে এই যে জ্বালানির যেহেতু একটা মৌলিক উপাদান, আপনি প্রোডাকশন বলেন, আপনি শিল্প প্রোডাকশন বলেন, আপনি কৃষি প্রোডাকশন বলেন, সব জায়গায় তো আসলে জ্বালানি ব্যবহার হয়। এবং জ্বালানির মূল্য যখনই সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু যে ইনফ্লেশন, গ্লোবালি কিন্তু ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, যেটা আমাদের মতো বিশেষ করে যারা একটু অনুন্নত বা গরিব দেশ, সেসব দেশের মানুষের কিন্তু বেশি ভোগাচ্ছে। এবং আমরা চাইবো বিশ্বের নাগরিক হিসাবে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা যেন দ্রুত সমাধান হয়। এটা সমাধান না হলে আসলে আপনি যদি 1 মাস পরে কি ক্রাইসিস তৈরি হবে আপনি যদি চিন্তা করেন, আমরা আসলে এটা নিয়ে খুব শঙ্কিত এবং এটার সমাধান চাই। আমরা যদি একটু বাংলাদেশের দিকে আসি, আমরা বেশ কিছুদিন ধরে যখন যুদ্ধটা শুরু হয়েছিল, এবং এই সবচেয়ে বেশি সংকট আপনি যেটা বলছিলেন যে জ্বালানি তেল নিয়ে কিন্তু আমরা ফেস করছিলাম। পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা ছিল এবং এটা নিয়ে অনেক ভোগান্তি কিন্তু ছিল। তারপরে বিভিন্ন সময় জ্বালানি তেলের মজুদ আছে এটা নিয়ে কথাও হচ্ছিল, কিন্তু অবশেষে কিন্তু দামটা বাড়ানো হয়েছে। এটাকে কিভাবে দেখছেন, আর এটার প্রভাব আসলে আমাদের অর্থনীতিতে কিভাবে? জ্বালানি তেলের যে দামটা বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানোটা আসলে অনেকটা অবধারিত ছিল। হয়তো আপনি বলতে পারেন যে একবারে বেশি বাড়িয়েছে। এটা আমার মনে হয় সরকার এটা যদি প্রথমে কিছুটা বাড়িয়ে আবার সেকেন্ড ধাপে আরেকটু বাড়াতো, তাহলে হতো কি মানুষের যে অ্যাডাপশন করার যে বিষয়টা, এটা আরো সহনশীল হতো। তো সেটা সরকার হয়তো নতুন, যেহেতু সরকারের মাত্র 2 মাস সময় হলো, সরকার ক্ষমতায় আসার পরপরই যেহেতু যুদ্ধটা শুরু হয়েছে, সরকার হয়তো এরকম একটা সাধারণ মানুষের কাছে খুব দ্রুত আনপপুলার হতে চায় নাই। এই দৃষ্টিকোণ থেকে সরকার হয়তো প্রথম দিকে তেলের দামটা বাড়ায় নাই। কিন্তু আমরা যখন দেখছি যে সরকার তেলের দামটা এখন বাড়িয়েছে, এবং আপনি যে আজকে যদি দেখেন আজকে কিন্তু যে দীর্ঘ লাইনটা কিছুটা কমেছে, বাট তেলের দাম বাড়ানোর কিন্তু অন্য একটা ইম্প্যাক্ট আছে। আপনি তেলের দাম বাড়ালেই যেটা হয় যে ইনফ্লেশন বেড়ে যায়, আপনি পরিবহন কস্ট বাড়বে। আপনি এখন যেহেতু বাংলাদেশে বড় মৌসুম এখনো শেষ হয়নি, বড় মৌসুমে ডিজেল ব্যবহার করে কৃষকরা, যে শেষ পাম্পের জন্য, সেখানে তো ডিজেলের দাম বাড়া মানেই তো আপনার হচ্ছে এটার ইম্প্যাক্ট তো আসলে ওই যে বড় প্রোডাকশনেই হচ্ছে। ওভারঅল আমি বলছি যে এই যে ইনফ্লেশন বাড়বে, এটা আসলে কিন্তু রোধ করা যাবে না। যেটার আসলে ইম্প্যাক্ট আপনি আগে যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের, এটা তো সাধারণ মানুষের উপরেই পড়ে। আরেকটা জিনিস আমি একটু বলবো যে সরকারকে একটু অনুরোধ করবে এরকম, যে যেহেতু জ্বালানি তেলটা বাড়ানো হয়েছে এবং একটু বেশি পরিমাণ, এখনই যদি বিদ্যুতের দামটা সরকার দ্রুত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু ইনফ্লেশনটা আরো সাধারণ মানুষের উপরে আরো অভিঘাত তৈরি করবে। এই জন্য ওই বিদ্যুতের দামটা জন্য সরকার একটু সময় নিয়ে, নিশ্চয় সেটাই বাড়াতে হবে, যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, সেটার জন্য একটা সময় নেয় আর কি। এই যে জ্বালানি তেলের দাম বেড়েছে, আপনি যেটা বলছেন যে এটা আসলে সাধারণ জনগণের উপরই প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে, বা ইনফ্লেশন বাড়বে, তো এটা তো অলরেডি বাড়ছেই। তো এই জায়গাটাতে আসলে কি ধরনের পরিকল্পনা করা উচিত? পরিকল্পনা দেখুন, এখন সরকারের যেটি সবচেয়ে বড় কাজ হচ্ছে, যেমন আপনি জ্বালানি তেলের যে দামটি বাড়িয়েছে, এটার সাথে আসলে পরিবহন কষ্টটা কি রকম বাড়বে, এটার জন্য ঠিকঠাক মতো, আমি বলছি যে আমাদের যে দেশে যেটা হয় যে অনেক সময় আপনার ওই যে শুভঙ্করের ফাঁকি বলি যেটি আমরা, যে আপনার জ্বালানি তেলের যে পরিমাণ দাম বাড়ানো হয়েছে, হয়তো পরিবহন কষ্ট আরো অনেক বাড়িয়ে দিল। এই সুযোগটা যেন কেউ না নিতে পারে। এই জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে যে
এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেউ যেন পরিবহন কষ্ট বেশি বাড়াতে না পারে। হ্যাঁ, এইটা সরকারকে খুবই মনিটরিং করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে ইনফ্লেশনটা আরো বেশি বেড়ে যাবে বা আমরা সেটা কন্ট্রোল করাটাই কঠিন হয়ে পড়বে। আমরা যদি এই মুহূর্তে একটু ইকোনমিক ইন্ডেক্সগুলোর কথা বলি, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে অর্থনীতির সবগুলো ইন্ডিকেটরের মধ্যে শুধুমাত্র একটি ইন্ডিকেটর আমরা জানি যে পজিটিভ আছে, সেটা হচ্ছে রেমিটেন্সটা। বাকি সবগুলো ইন্ডিকেটর কিন্তু নেগেটিভ। এবং যদি বিনিয়োগ বলেন, বিনিয়োগটা স্থবির হয়ে আছে। তো এরকম সিচুয়েশনে সরকারও নতুন, তাদের তো কিছু পরিকল্পনা করাই উচিত বা নতুন কোনো পরিকল্পনা নিয়ে আগানো উচিত। সেক্ষেত্রে আসলে কি ধরনের পরিকল্পনা? আচ্ছা, আপনি দেখুন, আপনি যেহেতু বিনিয়োগের কথা বললেন, বিনিয়োগ বাংলাদেশে যদি আপনি বলেন 10-15-20 বছর, গত 10-15-20 বছরের কথাই যদি বলেন, আমরা কিন্তু বারবার বিনিয়োগ নিয়ে আলোচনা করছি। বিনিয়োগ পরিস্থিতির আসলে খুব বেশি উন্নতি হয়নি। তো এখন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে যেহেতু জ্বালানি সংকট, গ্যাসের সংকট, আপনি এই মুহূর্তে কিন্তু আসলে বিনিয়োগ বাড়ানোর এইটার সমাধান ছাড়া বিনিয়োগ বাড়ানোর সুযোগ নাই। তো এইটা আমাদের এখন আসলে মজা করে বলতে হচ্ছে, এখন তো ট্রাম্পের দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে, বা এই যুদ্ধ কি অবস্থা হচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এখন এই জ্বালানি সংকটের সমাধান ছাড়া কিন্তু আসলে নতুন বিনিয়োগও সম্ভব না। আরেকটা বিষয় হলো যে সরকার নতুন সরকার, এবং সরকার তো আপনি জানেন যে একেবারে একটা ভঙ্গুর অর্থনীতি কিন্তু উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। মানে ভঙ্গুর অর্থনীতি, আপনি ব্যাংকিং সেক্টরের কথাই যদি বলেন, আপনি যদি পুঁজিবাজারের কথাই বলেন, আপনি যদি বিনিয়োগের কথা বলেন, আপনি যদি সরকারের রাজস্ব আয়ের কথা বলেন, আর রেমিটেন্সের যে বিষয়টি বলছিলেন, রেমিটেন্সও কিন্তু আমাদের ঝুঁকির মধ্যে আছে। কেমন আছে? আপনার যে যুদ্ধটি যেটি হচ্ছে গালফের দেশগুলোতে, মানে মধ্যপ্রাচ্যে, আমাদের সবচেয়ে বেশি শ্রমিক কিন্তু থাকে গালফের দেশগুলো, মধ্যপ্রাচ্যে। তো এখন ওখানে যখন অস্থিরতা তৈরি হবে, তখন ওখানে তো কর্মসংস্থানের উপরেও এক ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে, এবং নতুন শ্রমিককে আপনি পাঠাতে পারবেন না, সেই রকম ঝুঁকিতেও আছে। এই জন্য ওভারঅল আমি যদি বলি যে এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, মানে এই যে যুদ্ধের কারণে এই পরিস্থিতিটার উন্নতি হওয়া ছাড়া আমরা কিন্তু আসলে কোনো কিছুর ভালো কিছুর আশা করাটা একটু কঠিন। তবে তারপরে বলবো যে সরকারের যে সদিচ্ছাটা কিন্তু থাকতে হবে। আমরা গত 2 মাস পার হয়ে গেছে, সরকার যেন অর্থনীতির ক্ষেত্রে, আমি বলছি যে বোল্ডলি কিছু ডিসিশন নেওয়ার বিষয় থাকে, সেইগুলোর জন্য দৃশ্যমান। আমি যদি একটু সেই ডিসিশনগুলো বা সদিচ্ছা যেটা বলছিলেন সেগুলো যদি একটু শুনতে চাই। সদিচ্ছা যেমন আপনি ব্যাংকিং সেক্টরে আমরা দীর্ঘদিন দেখেছি যে সেখানে সুশাসনের অভাব ছিল। আপনি জানেন যে সেখানে কি পরিমাণ খেলাপি ঋণ, এখন প্রায় হিউজ পরিমাণ খেলাপি ঋণ, 6 লাখ কোটি টাকার উপরে খেলাপি ঋণ। তো আমি বলছি যে এই যে খেলাপি ঋণের যে পরিস্থিতি, এটা কি সুশাসনের অভাবের কারণে হয়েছে? একটাই কথা বলবো যে গুড গভর্নেন্সের উন্নতির জন্য ব্যাংকিং সেক্টরে, সেটার জন্য সরকারকে বোল্ডলি ডিসিশন নিতে হবে। এবং সেই আরেকটি রাজনৈতিক সরকারের কাছে দেখেন, একটা নতুন সরকার, মানুষদের সরকারকে, সাধারণ মানে দেশের মানুষ ভোট দিয়ে সরকারকে এনেছে, ক্ষমতা এনেছে, মানুষের আশা আছে, আকাঙ্ক্ষা আছে। এবং আমরা জানি যে 2024 সালে একটা দেশে একটা ছাত্র গণ আন্দোলনের মুখে একটা বলবো যে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছিল। তো এই মানুষের যে আকাঙ্ক্ষাটাকে সরকারকে লালন করতে হবে, এবং সেটা লালন করতে হলে অর্থনীতি সেক্টরে অবশ্যই দৃশ্যমান আপনার হচ্ছে পদক্ষেপ নিতে হবে। আপনি যদি রাজস্ব সেক্টরের কথাই বলেন, আমরা যদি গত 15 বছরের আপনি যদি রাজস্ব আয়ের পরিস্থিতি দেখেন, আমরা কিন্তু সেখানে উন্নতি করতে পারছি না। আমাদের যদি জিডিপির তুলনায় রাজস্ব আয়ের পরিস্থিতি খুবই খারাপ। আমি বলছি যে এখানেও কিন্তু সংস্কার যেটি, সে সংস্কারটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি বলছি যে সেই সংস্কারটা বোল্ডলি করতে হবে, যাতে আমরা যে পরিস্থিতি যেখানে আমরা ছিল আটকে আছি, ওখান থেকে যেন উত্তরণ করতে পারি। সেই সংস্কারগুলোর একটু শুনতে চাচ্ছি যে কি ধরনের সংস্কার করলে আসলে এই যে ব্যাংকিং খাত বা ওভারঅল অর্থনীতি আসলে পুনরুদ্ধার করা সম্ভব। না, যেমন আমি বলি, যেমন আমি যদি ব্যাংকিং সেক্টরের কথাই বলেন, আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক যেহেতু সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, আপনি যদি অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের কথা চিন্তা করেন, আমাদের পার্শ্ববর্তী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কথাই যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ব্যাংকিং সেক্টরে তারা হচ্ছে নেতৃত্ব দেয়। এবং আমি বলছি যে তাদের ডিসিশন নেওয়া, তাদের একটা পলিসি নেওয়া, সে কিন্তু সরকার কিন্তু খুব বেশি সেখানে আপনার খুব বেশি প্রভাব বিস্তার করে না। কারণ সরকার বা অর্থ মন্ত্রণালয় যদি খুব বেশি প্রভাব বিস্তার করে, অনেক সময় তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই সমস্যা, প্রবলেম হয়। এই জন্য বলবো যে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করতে হবে, এবং তারা যেন বোল্ডলি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা যেন কোনো রকম কোথাও বাধার সম্মুখীন না হয় সরকারের জায়গা থেকে। এবং আমি আশা রাখবো যে সরকার এই জিনিসগুলো রিয়েলাইজ করছে, এবং আমাদের যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, উনি এই জিনিসগুলো দেখেছেন, বাইরেও দেখেছেন। এই জন্য আমার বিশ্বাস, এবং উনি যে কথাগুলো বলছেন, উনি গতকাল বগুড়াতে উনি বলেছেন যে একটা জনসমাবেশেই, যে আমরা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা বা জুলাই যে সনতের যে
সংস্কারের বিষয়গুলো ছিল, আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। তো সেইগুলো, সেই সংস্কারের জায়গাগুলোতে অর্থনীতি সেক্টরও ছিল, নিশ্চয়ই প্রধানমন্ত্রী তার এই কথাগুলোকে রাখবেন। আর এখানে আসলে সংস্কার যেমন হচ্ছে, আপনি যদি রাজস্ব সেক্টরের কথাই বলেন, আপনি জানেন যে রাজস্ব সেক্টরে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ওখানে হচ্ছে আপনার পলিসি একটা, মানে একটা পলিসি ডিপার্টমেন্ট হতে হবে, একটা হতে হবে যারা রেভিনিউ কালেকশন করে, এরকম। তো ওখানে দেখা যায় যে এক এনবিআর হচ্ছে রেভিনিউ কালেকশন করছে, এবার পলিসিও দিচ্ছে। এটা হয় কি অনেক সময় কন্ট্রাডিকশন হয়, বা হচ্ছে আপনার যিনি পলিসি দিচ্ছেন উনি আবার রেভিনিউ কালেকশন করছেন, এখানে অনেক সময় সত্যিকার অর্থে ভালো কাজ করার মানে বাধার সম্মুখীন হতে হয়। এই জন্য আমি বলবো এখানে দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারের জায়গা থেকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওখানে ইন্টারনাল ওখানে যারা কর্মকর্তা রয়েছেন এনবিআর যারা, তাদের আন্দোলনের মুখে ওইটা কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু আমি বলবো যে এই সরকার, বর্তমান সরকারকে এই দিকে, মানে এই ধরনের সংস্কারের দিকে যেতে হবে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আবার আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ। জি দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা না করলেই নয়, যেহেতু সামনে বাজেট, এই বাজেট নিয়ে আসলে কথা বলতেই হয়। তো সেক্ষেত্রে আসলে এই যে নতুন সরকার, আপনি যেটা বলছিলেন যে একটা ভঙ্গুর অর্থনীতি বাইবর্ন নিয়ে এসেছে, উত্তরাধিকার সূত্রে নিয়ে এসেছে, তো এরকম এই ভঙ্গুর অর্থনীতির জন্য আসলে কোন খাতগুলোকে আসলে প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত? দেখুন, আমি আগেই আপনাকে বলেছিলাম যে রেভিনিউর কথা বলেছিলাম, যে সরকারের রাজস্ব আয়টা কিন্তু আসলে আমরা বাড়াতে পারছি না। এবারের যে বাজেট, আপনি জানেন যে এই আমাদের যে বর্তমান যে সরকার, বিএনপি সরকারের কিন্তু কিছু ভালো উদ্যোগ নিয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং কৃষকদের যে কৃষি ঋণ মৌখিক 10,000 টাকা পর্যন্ত। নিশ্চয়ই এগুলো ভালো কাজ এবং ভালো উদ্যোগ, এবং এটা আমি মনে করি যে দেশের যে প্রান্তিক মানুষ তাদের জন্য একটি চমৎকার একটা উদ্যোগ। এখন আপনি যদি এই উদ্যোগটাকে যদি আরো বড় করতে চান, এই উদ্যোগটাকে যদি সম্প্রসারণ করে সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান, তাহলে কিন্তু আপনার তো আসলে টাকা লাগবে, অর্থের সংস্থান করতে হবে। অর্থের সংস্থান তো সরকারের উপায় হচ্ছে যে রেভিনিউ বাড়ানো। আমি বলবো যে আগামী বাজেটে সরকার জন্য রেভিনিউ বাড়ানোর জন্য নিশ্চয়ই মানে খুব বোল্ড ডিসিশন, মানে পদক্ষেপ নিতে হবে, এবং সেইটার জন্য দৃশ্যমান পদক্ষেপ এবারের বাজেটে থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আপনাদের এটা তো পুঁজিবাজারের শো, পুঁজিবাজার নিয়ে যদি একটু বলি, আপনি দেখেন যে বাংলাদেশের পুঁজিবাজারের যে বিষয়টি আমার কাছে মনে হয় যে যারা বিনিয়োগকারী বা সাধারণ মানুষের মাঝে কিন্তু পুঁজিবাজারের বিষয়ে আস্থার সংকট রয়েছে, মূল সমস্যা। এখন আস্থার সংকট যদি আপনি মানে সংকটটাকে দূর করতে চান, বিনিয়োগকারীদের যদি আস্থায় আনতে চান, তাহলে তো আপনার আসলে দৃশ্যমান এরকম কোনো সিদ্ধান্ত, পদক্ষেপ দেখাতে হবে। এখন আমি আশা করি যে আগামী বাজেটে এমন কোনো পদক্ষেপ থাকবে যে যার মাধ্যমে যেই মানে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে, এবং আমরা যেটি বলি যে পুঁজিবাজার থেকে লং টার্মে হচ্ছে ফাইন্যান্সিং করা সহজ আপনি ব্যাংকিং সেক্টরের তুলনায়। তো সেটাও যদি আপনি করতে চান, তো নিশ্চয়ই সেখানে একটা বোল্ডলি ডিসিশন নিতে হবে। এবং আমি মনে করি যে এই রাজনৈতিক যে সরকার নতুন এসছে, এবং সরকার যেহেতু 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে, সরকার এখনই কিন্তু আসলে সুযোগ, সরকারের এখনই বড় ধরনের পদক্ষেপ নেওয়া, যে পদক্ষেপ কারণ অনেক সময় অজনপ্রিয় পদক্ষেপও নিতে হয় দেশের স্বার্থে, হ্যাঁ, দেশের অর্থনীতির স্বার্থে, সেটা কিন্তু সরকারকে এখনই নেওয়ার সময়, এবং আমি আশা করি সরকার সেই উদ্যোগগুলো নেবে। আরেকটা বিষয় বলতে চাই, আপনি দেখুন যে 2024 সালের আমাদের দেশে যে ছাত্র গণ আন্দোলন হলো, তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, সে সরকার মানে প্রত্যাশা ছিল মানুষের অনেক, বিশেষ করে পুঁজিবাজারের কথাই যদি বলেন, যে মানুষের মধ্যে মানে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে পুঁজিবাজারে যে আমি যে আস্থাহীনতার কথা বলছিলাম সেটাতে দূর হবে, কিন্তু ওইভাবে আমরা আসলে ওইভাবে কিছু হয়নি আমরা। তো এখন পুঁজিবাজারে এখন আপনি যদি দেখেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে ওখানে পলিসি লেভেলে এখনও কিন্তু আগের ওই লোকগুলাই বসে আছে। আমি তাদেরকে আমি দোষারোপ করবো না, কিন্তু আমি বলছি যে তারা তো গত 1 বছরে খুব বেশি পারফরমেন্স ভালো করতে পারি নাই। আমি মনে করি যে এই লোকগুলোকে সরিয়ে একেবারে ইফেক্টিভ, মেধাবী এবং ইন্টিগ্রিটি আছে অবশ্যই, যারা
ওই যে বোল্ড ডিসিশন নিতে পারে এবং এই পুঁজিবাজারকে যে পুঁজিবাজারে যে আস্থাহীনতা আছে সেটাকে যাতে রিমুভ করতে পারে, মানে বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারে, এমন মানে সক্ষম ব্যক্তিদের এখন আসলে এখানে আনার এই দরকার। পুঁজি বাজারটা অনেক সেন্সিটিভ একটা জায়গা মনে হচ্ছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন সরকারের যে হয়েছে বা গত সরকার অনেক বছর রাজত্ব করেছেন, আমরা কিন্তু এই জায়গাটাতে খুব একটা ভালো আশানুরূপ কোনো রেজাল্ট দেখতে পাইনি। তবে একটা বিষয় আপনি আমাদের আলোচনার মাঝখানে বলছিলেন যে কোনো একটা উদ্যোগ নিলে একেবারে ফাস্টলি না নেওয়ার, স্লো হচ্ছে নিচ্ছেন হয়তো, সেই জায়গা থেকে একটু যদি বলি যে বর্তমান অর্থমন্ত্রী যিনি তিনি কিন্তু আমরা যতটা জানি যে পুঁজিবাজার বান্ধব, এবং আমরা যেটা জানি ওনার হাত ধরেই চিটাগং স্টক এক্সচেঞ্জের জন্ম হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা একটু তো আশা রাখতেই পারি। এবং আপনি দেখুন যে এবার কিন্তু সরকার পুঁজিবাজারের জন্য একজন আলাদা মানে মাননীয় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন, যিনি ডেডিকেটেডলি পুঁজিবাজার দেখবেন। তো আমরা আশা করি যে তাদের নেতৃত্বে নিশ্চয়ই ভালো কিছু পাবো। তবে আশা করি বাজেটে কিন্তু এরকম উদ্যোগ নিতে হবে, এবং হচ্ছে আপনার ওই যে লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি, এই জায়গায় কিন্তু ইনসেন্টিভ দেওয়ার এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, এই ইনসেন্টিভটাও যেন ঠিকমতো দেওয়া হয় যাতে আসলে পুঁজিবাজারে মানে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হয়। কিরকম প্রত্যাশা করছেন এই জায়গাটাতে? না, যেটি যে মানে আপনি যদি দেখেন লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানি যে ট্যাক্স যে রেটটি খুব বেশি তফাৎ নাই, ওই জায়গায় আমি বলছি যে একটা ইয়ে করতে হবে, মানে যারা লিস্টেড ইনসেন্টিভ দিতে হবে, যারা লিস্টেড কোম্পানি তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের ইনসেন্টিভ দিতে হবে। এবং অনেক দিন ধরেই হচ্ছে দেখা যায় যে এই সেক্টরটা নিয়ে যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বড় কোম্পানিগুলো আইপিও আসছে না। জি, আইপিও আমি তো যেটি বলছিলাম যে আইপিও আসবে যদি আপনি বিনিয়োগকারীদেরকে আস্থায় আনতে পারেন। পরিস্থিতির উন্নতি ছাড়া তো আসলে আইপিও আসবে না। জি, আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এখানেই আজকে শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক SM রাশিদুল ইসলাম। নিচ্ছে একটা বিরতি, 2:30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।